আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় গত 15 জুন দীনেশ প্রসাদ গোয়ালা স্মৃতি ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। ওই দিন পয়লাপোল খেলার মাঠে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রয়াত মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালা সহধর্মিণী মণি গোয়ালা। উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি রাজদীপ গোয়ালা সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার ব্যাপারে আয়োজক সংস্থার সচিব দেবব্রত পাল জানালেন, নমস্কার। তো আমরা আজকে এই বছর আমাদের যেটা আমাদের ডোমেস্টিক টুর্নামেন্ট লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার মূল যেটা ফুটবল টুর্নামেন্ট, সেটা আমরা প্রত্যেক বছর 2-3টা টুর্নামেন্টে 2-3টা ফরম্যাটে হয়ে থাকে। তো আমাদের সেই ডিএসের জন্ম থেকেই যে টুর্নামেন্ট ফুটবলের যে মেইন টুর্নামেন্ট যেটা হচ্ছে সেটা দীনেশ মানে ফুটবল ডিএসের ফুটবল টুর্নামেন্ট নামেই পরিচিত ছিল, এবং সেটা 2-3 বছর আগে আমরা দীনেশ প্রসাদ গোয়ালা যেহেতু উনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, তার জন্য উনার পরিবারকে আমরা অনুরোধ জানাই যে উনার নামে আমরা এই ট্রফিটার নামকরণ করতে চাই ফুটবল টুর্নামেন্টে। তখন ওদের গোয়ালা পরিবারের সবাই মেনেছেন, এবং ওনার সুপুত্র রাজদীপ গোয়ালা আমাদের প্রেসিডেন্ট, এবং ওনার মানে পরিবারের সবাই মেনেছেন আমাদের রিকোয়েস্ট। তারপর আমরা এই ট্রফিটার নাম দীনেশ প্রসাদ গোয়ালা মেমোরিয়াল ট্রফি ফুটবল টুর্নামেন্ট করি। সেটা ডিএসএ পরিচালনা করে, ডিএসএরই কারণ ট্রফিটার নামকরণ দীনেশ প্রসাদ গোয়ালা হয়েছে। তো তারপর আমাদের এই টুর্নামেন্টে এবার 3 বছর মানে দীনেশ প্রসাদ গোয়ালার নামে এবার 3 বছর তৃতীয়তম চলছে এই ট্রফিটা। তারপরে আমাদের অন্য টুর্নামেন্ট আছে। এই ট্রফিতে সর্বমোট আমাদের 29টা দল অংশগ্রহণ করবে। সেটাতে 25টা দল আছে যারা নতুন এন্ট্রি করেছে, ফার্স্ট রাউন্ড থেকে খেলবে। ফার্স্ট রাউন্ড হবে নকআউট, এবং তারপর গত বছরের যে সেমিফাইনালিস্ট 4টা টিম আছে, সেই 4টা টিম খেলবে ডাইরেক্ট লিগ রাউন্ড থেকে। তো এই টুর্নামেন্টের যে নকআউট রাউন্ডটা হবে, সেই নকআউট রাউন্ড থেকে প্রথমেই নকআউট রাউন্ড হবে। নকআউট রাউন্ড থেকে 25টা দল থেকে আমাদের 13টা টিমকে আমরা ডাইরেক্টলি লিগে চলে যাবে, এবং ওই 4টা টিম গত বছরের সেমিফাইনালিস্ট, সেই 4টা টিমও ডাইরেক্টলি লিগে সুযোগ পাবে। তা সর্বমোট আমাদের এখানে 17টা টিম হবে। সেই 17টা টিম দিয়ে আমাদের চলবে লিগ। সেটা 4টা গ্রুপে হবে, এবং লিগের পরে আবার এই 4টা গ্রুপের চ্যাম্পিয়ন যারা থাকবে তারা আবার সেমিফাইনালে কোয়ালিফাই করবে। সেমিফাইনাল নকআউট হবে, তারপর ফাইনাল হবে। তো এইভাবে আমাদের ফরম্যাটটা এই ফুটবল টুর্নামেন্টের, এবং এটার জন্য খুবই উৎসাহিত থাকে আমাদের লক্ষ্মীপুরের জনতা বা দর্শকরাও আছেন। অনেক মানে ভিড় হয়, অনেক দর্শকের সমাগম হয় সেখানে আমাদের, এবং এই টুর্নামেন্ট নিয়ে সবার উৎসাহ একটা থাকে আলাদাভাবে। এবং লক্ষ্মীপুরের ফুটবলটা একদম সবারই জানা আছে যে অনেক মানে প্রতিষ্ঠিত বা ট্যালেন্টেড প্লেয়ারগুলো আছে আমাদের লক্ষ্মীপুরে, যেটা আমার বিভিন্ন আসামের বিভিন্ন স্থানে খেলে, এবং বিভিন্নভাবে আমরা ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্টও আমরা সুনাম অর্জন করেছি। এবং সেই সঙ্গে আমাদের এই টুর্নামেন্টের সবার সহযোগিতাও আমরা চাই, যে সবের সহযোগিতা এই টুর্নামেন্টটা মানে উৎসাহিত, যেহেতু ফুটবল সেখানে অনেক দর্শকের সমাগম হয়। তো সেই মতে আমরা টুর্নামেন্টটা চালিয়ে যাচ্ছি, এবং সেটা 15 তারিখ থেকে আমরা শুরু করেছি। এবং এই টুর্নামেন্টে আমরা এই দীনেশ প্রসাদ গোয়ালা আমাদের যিনি প্রয়াত মন্ত্রী ছিলেন, উনার নামকরণ হয়েছে, এবং উনার স্ত্রী সহধর্মিণীকে আমরা বলেছিলাম যে উনি এসে ফিতা কেটে এইবারে টুর্নামেন্টটা ওপেনিং করার জন্য। যদিও উনি এসে মানে আমাদের কোথায় এসেছেন, উনি অসুস্থ ছিলেন, তবুও এসেছেন, এবং উনার হাত ধরে এই টুর্নামেন্টে শুরু হলো। সঙ্গে আমাদের ছিলেন লক্ষ্মীপুর জেলা সমজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লক্ষ্যজিৎ গগৈ, এবং লক্ষ্মীপুর নব জয়েন করেছেন, যারা নতুন জয়েন করেছেন আমাদের ওসি থানার ওসি তার শঙ্কর দয়াল, উনিও ছিলেন, এবং সঙ্গে আমাদের চিফ পেট্রন প্রদীপ দে, আমাদের রাজদীপ গোয়ালা সভাপতি, এবং আরও ডিএসের অন্য কর্মকর্তারা সবাই ছিলেন। তো ওই দিন 15 তারিখে শুরু হয়েছে, আজকে 4টা ম্যাচ কন্টিনিউ। ফাইনাল কবে হবে? ফাইনালটা তো এখন অনেক দিন লাগবে। সেই টুর্নামেন্টটা মোটামুটি 2 মাসের মতো চলবে। আচ্ছা।
তো সেটা ফাইনালে এখনো দেখতে হবে। এখন আমাদের ফার্স্ট রাউন্ডে আমাদের হবে নকআউট, নকআউটের পরে ফিকচার বানানো হবে লিগ রাউন্ডের ফিকচার। লিগ রাউন্ড চলবে অনেক দিন, অনেকগুলো লিগ ম্যাচ হবে, কারণ 4টা গ্রুপে হবে। তারপর গিয়ে ফাইনাল, সেটা জুলাইয়ের লাস্টে, খুব সম্ভব জুলাইয়ের লাস্টে, যদি সুন্দরভাবে চলে। জুলাইয়ের লাস্টে বলতে জুলাই লাস্টে আগস্টের ফার্স্টে এই মানে এই পুরস্কার সময়ে। হিসাবে কি থাকছে? পুরস্কার হিসেবে ট্রফি থাকছে এবং ডিএসএ সার্টিফিকেট থাকছে এবং সঙ্গে প্রাইজ মানি, যেটা গত বছর দেওয়া হয়েছিল 20,000 এবং 10,000 টাকা চ্যাম্পিয়ন রানার্সকে। এবার আমরা চেষ্টা করছি সেটা একটু প্রায় পুরস্কার মূল্যটা বাড়ানোর জন্য। মাঠের অবস্থা কিরকম রয়েছে? মাঠের অবস্থা খুবই ভালো। আমাদের আমাদের স্টেডিয়ামে যে মাঠের অবস্থাটা ভালো, আমাদের সেই মাঠের মধ্যে যেরকম বানানো হয়েছে সব চলছে। বরাক উপত্যকায় ভলিবল খেলা নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হাইলাকান্দির প্রাক্তন ক্রীড়া আধিকারিক বদরুদ্দিন মজুমদার বললেন, ভলিবল ইন কাছাড় ডিস্ট্রিক্ট যদি আমরা এজ এ হোল দেখি তাহলে বলবো ভলিবল খেলার জন্য যদিও 12 জন প্লেয়ারের দরকার, তবে একটা টিমে 6 জন লাগে, সাবস্টিটিউট আরো 6 জন থাকে। সেই সুবাদে একটা বল, একটা নেট এবং 2টা পোস্ট, এবং যদি মেজারমেন্ট বলি তাহলে 18 মিটার বাই 9 মিটার তার মেজারমেন্ট। এই ছোট্ট একটা পরিসরে আমরা ভলিবল খেলা, গ্রামেগঞ্জের মাঠে হোক, তেমন বড় মাঠেরও দরকার নেই, যে কোনো জায়গাতে আমরা এইভাবে একটা খেলা চালিয়ে যেতে পারি। আমরা দেখি আজ থেকে যদি 20-25 বছর আগে আমরা যদি দেখি তাহলে একটা সিজনাল, ধরুন জানুয়ারি থেকে মার্চ বা ডিসেম্বর নভেম্বর এইভাবে একটু উইন্টার সিজনে আমাদের গ্রামেগঞ্জে আফটার হারভেস্টিং এর পরেই গ্রামেগঞ্জে ভলিবলের একটা হিড়িক প্রায় ছিল এবং আজ অবধি সেটা আছে। এবং যদি আমি একটা কম্প্যারিজন টানি আগেকার দিনে ভলিবল এবং আজকের দিনে, তাহলে আমরা বলবো আগের দিনে ভলিবলটা বর্তমান যে স্ট্যান্ডার্ডে আমরা আছি তার থেকে ভালো ছিল। তবে আইন কানুন সেভাবে, বর্তমান যে আইন কানুন যেটা প্রচলিত আছে সেইভাবে আইন কানুনে প্রচুর পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের সুবাদে আজকের দিনে ভলিবলটা একটু অন্যভাবে চলে গেছে। ধরুন ভলিবলের রোটেশন আছে, প্লেয়ার চেঞ্জিং এর রুল আছে, বিভিন্ন নতুন নতুন রুল আসছে। কিন্তু আগের দিনে খেলা হতো বেশি, মানুষ বেশি আসতো। বর্তমান প্রজন্ম ভলিবল থেকে অল ওভার, যদি কাছাড় ডিস্ট্রিক্টে আমরা কাছাড় বা বরাকবেলি বেস যদি বলি, তাহলে ভলিবলকে আমরা এই মুহূর্তে খুব একটা যে প্রসারিত হচ্ছে সেটা বলতে পারবো না। এবং সেটার বিভিন্ন অবশ্যই কারণ আছে। ধরুন ফুটবল তো আছে, কিন্তু তার পাশাপাশি যে ক্রিকেটটা প্রায় আমাদের এখানে এত বেশি বরাক উপত্যকাতে ইম্পর্টেন্স দেওয়া হয়, যেটার কিন্তু ভবিষ্যৎ সেই অর্থে খুব একটা যে উজ্জ্বল সেটা আমি মনে করি না। সেটা আমার ব্যক্তিগত মতামত, অনেকের সাথে হয়তো আমার মতের অমিলও হতে পারে। কিন্তু আজকাল যেভাবে ক্রিকেটকে প্রাধান্য দিয়ে প্রায় সবগুলা খেলাকে একপাশে ঠেলে দেওয়া হচ্ছে, এবং যারা অর্গানাইজার, বিশেষত যারা অর্গানাইজার, এরাও মুখ চোখ ফিরিয়ে নিচ্ছে। ধরুন কাবাডি, ভলিবল, ইভেন যদি বলি অ্যাথলেটিক্স, অনেকগুলা যেগুলা খেলাতে আপনার লেস কস্টলি আমরা বলতে পারি, লেস কস্টলি গেমগুলাকে কেন যে সরিয়ে দেওয়া হলো। আমি এই বছরই গিয়েছিলাম ইয়েতে গোয়ালপাড়াতে আন্ডার 19 ভলিবল নিয়ে। তো কেন সিনিয়রকে নিয়ে যায় নাই তার আগে 2-3 বছর আমরা সিনিয়রকে নিয়ে গিয়েছি, কিন্তু রেজাল্ট দেখেছি আমরা খুব একটা ভালো নয়।
সেই অর্থে চেয়েছিলাম যে এজ লেভেল গ্রুপে কি হয়। তো এজ লেভেল গ্রুপে দেখি আমরা 2টা ম্যাচ জিতেছি আউট অফ 4 লিগ ম্যাচেস। 4টা লিগ ম্যাচের মধ্যে আমরা 2টা ম্যাচ জিতেছি। তাহলে এখান থেকে কাছাড় ডিস্ট্রিক্টের কথা বলছি। সেখানে আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টও ছিল, আমার হাইলাকান্দিও ছিল। তো ওরা অবশ্য হাইলাকান্দিও 2টা ম্যাচ জিতেছে, হাইলাকান্দিও 2টা ম্যাচ জিতেছে। এই মুহূর্তে যদি ইন্টার ডিস্ট্রিক্ট যেটা আসাম লেভেলে হয় সেটাকে যদি বেজলাইন ধরি তাহলে আমরা দেখি যে হাইলাকান্দি কাছাড় মোটামুটি একটা সেম লাইনে, মোটামুটি যদি রেজাল্টের কথা ধরি তো 2টা টিমই মোটামুটি একই বিন্দুতে দাঁড়িয়ে আছে। যদি স্টেট লেভেলে যেটা কম্পিটিশন হয় সেটার নিরিখে। কিন্তু তারপরেও আমি বলবো যে বেসটা কোথায়, গ্রামাঞ্চলে যে খেলাধুলা কোথায় হয়। তো খেলাধুলা তো গ্রামে হয়, গ্রামেগঞ্জে খেলাধুলা হয় ঠিক আছে, কিন্তু তাকে যে একটা পরিকল্পিত রূপ দেওয়া, ধরুন 3টা ডিএসএ আছে 3টা ডিস্ট্রিক্টে, তাদের মনোবাসনাটা কি, তারা কি এজ গ্রুপ আন্ডার 14 হোক যেটা স্টেট লেভেল আছে, আন্ডার 19 আছে, আন্ডার 22 আছে, সিনিয়র আছে, অনেকটা এজ লেভেল খেলা আছে। কিন্তু আমরা বেছে বেছে দেখেছি আমরা মানে কাছাড়, হাইলাকান্দি এবং করিমগঞ্জ একটা ইভেন্টে পার্টিসিপেট করে, তারপরের কোনো ইভেন্টে হয়তো ওনাদের ছেলেও নেই মেয়েও নেই। আর মেয়েদের কথা বললে তো পার্টিকুলারলি যদি ভলিবলে, শুধু ভলিবলে বলবো কেন, আপনি ফুটবলেই বলতে পারেন যে মেয়েদেরকে আনটাচ করে রাখা হয়েছে। তো এইগুলো জিনিসের প্রতি যদি যারা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড ভলিবলে বরাক উপত্যকার মেয়েরা তেমন এগিয়ে আসছে না, বুঝে মেয়েরা এগিয়ে আসছে না ঠিকই কথা। আর এগিয়ে আসার জন্য কিছু পদক্ষেপেরও দরকার, কিছু ইনিশিয়েটিভেরও দরকার। যদি প্রত্যেকটা ডিএসএ বাধ্যতামূলক গ্রামেগঞ্জে এইভাবে যদি খেলা করতো, কম্পিটিশন করতো, যেভাবে আমরা দেখছি প্রাইজ মানি হয় বা যে হয়, সেই প্রাইজ মানি নাই হোক কিন্তু কোচিং ক্যাম্প যদি করতো, সে হাইলাকান্দি হোক, সে করিমগঞ্জ হোক বা সে শিলচর ডিএসএ হোক, গ্রামেগঞ্জে যদি কম্পিটিশন করতো তারা বা একটা ইনিশিয়েটিভ নিত, সেইভাবে তো কোনো ইনিশিয়েটিভ নেই। বরঞ্চ যারা খেলে তাদেরকে ডেকে নিয়ে একটা কম্পিটিশন করা হলো, এই পর্যন্তই। মানে ভলিবলের জন্য আলাদা কোনো ইনফ্রাস্ট্রাকচার বা আলাদা নিজস্ব কোনো মাঠের দরকার আছে কি? আপনি দেখুন একটা ফুটবল মাঠ আছে, তার যদি আউটসাইডে আপনি 18 মিটার আর 9 মিটারের একটা মাঠ করে নেন তাহলে তো হয়ে যায়। তার জন্য তো আপনার ফুটবল মাঠের দরকারই হয় না। ফুটবল মাঠের ধরুন আমাদের যদি ইন কম্প্যারিজন আমাদের ডিএসএ হোক, শিলচর হোক বা করিমগঞ্জ হোক কি হাইলাকান্দি হোক, প্রচুর জায়গা আছে। ভলিবলের জন্য জায়গা কোনো ফ্যাক্টর নয়। ভলিবলের জন্য আমাদের যারা জেলা বিভাগে বা জেলা পর্যায়ে যারা পোর্টফোলিও হোল্ড করা আছে তাদের মনোবাসনাটা থাকতে হবে যে আমরা খেলাটাকে একটা ইম্পর্টেন্স দেব। আমরা যদি ইম্পর্টেন্সই না দেই, আমরা যদি খেলাটাই না করি, সেটাকে যদি আমরা ফেলে রাখি মোটামুটি একটা খুব একটা ইম্পর্টেন্স না দেয়, যেমন কাবাডিকেই আপনি দেখুন বা অ্যাথলেটিক্সও এইভাবে মানে দায় সারা বছরে একবার করা হয়, করা প্রয়োজন না হলে পেপার বলবে, বিভিন্ন পত্র পত্রিকা লিখবে, ইলেকট্রনিক মিডিয়া লিখবে, প্রেসের লিখবে, এগুলা তো লিখলে ওদের গায়ে একটু লাগবে, সেই অনুপাতে কিন্তু একটা ইনিশিয়েটিভ নেওয়া খুবই দরকার। আমরা 3 জেলার ডিএসএ বাদ দিয়ে আলাদা নিজস্ব কোনো ভলিবল একাডেমি বা কোনো এরকম কিছু রয়েছে কি? নিশ্চয় আছে, সেই জন্যই তো খেলাটা বেঁচে আছে।
হুম 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 আমি যদি ইয়ে করে বলতে পারি যে আমাদের শ্রীকোনা বা সোনাইতে হুম হুম বৎসরব্যাপী ভলিবলের একটা প্রশিক্ষণ থাকে। হুম হুম যদিও ফুটবল চলে, ফুটবলের পাশাপাশি একটু সিজন হলে শীতের সিজনে হুম হুম শ্রীকোনাতে আছে, সেখানে একটা শ্রীকোনা ভলিবল একাডেমি আছে। হুম সোনাইতে সোনাই ভলিবল একাডেমি আছে। হুম হুম এবং আমরা বিভিন্ন টুর্নামেন্টেরও 3-4টা টুর্নামেন্ট তো সোনাই মাঠে হয় হুম হুম এবং শ্রীকোনাতেও এইভাবে হয়। তো এটা এখন কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে 2-1টা সেন্টারে, হুম 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 কিন্তু সমস্ত গ্রাম ব্যাপিয়া আপনি যদি আমি শিলচরকে ধরি 7টা এলএসি আছে, হুম 7টা এলএসিতে আমাকে দেখতে হবে যে কোথায় কি হচ্ছে কি না হচ্ছে। হুম 7টা এলএসি যদি মিনিমাম একটা ইনিশিয়েটিভ নেয়, এবং এই 7টা এলএসি তো আপনার জুরিসডিকশনে ডিএসএ শিলচরের পরে, হ্যাঁ এই অনুরূপভাবে হাইলাকান্দিও, অনুরূপভাবে করিমগঞ্জ। তো সুতরাং ভলিবলের জনপ্রিয়তা ধরে রাখতে হলে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টাটা গভট যেটা বডি, যেটা ডিএসএ কে আমরা বুঝি, ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন, সে হ্যাঁ হাইলাকান্দি হোক, করিমগঞ্জ হোক, শিলচর হোক, হ্যাঁ হ্যাঁ ওদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে। হুম হুম এমনিতে একটা ক্লাব, একটা যে ইনিশিয়েটিভ নিশ্চয় নিচ্ছে, খেলাধুলা হচ্ছে, হুম হুম কিন্তু তাকে যখন মান্যতাই দেওয়া হচ্ছে না, হুম তাদেরকে তাদেরকে উৎসাহ যোগানো হচ্ছে না, তাদেরকে উম, আরো একটু এগিয়ে নেওয়ার জন্য যে পরিকল্পনার দরকার, এইভাবে কোনো পরিকল্পনাই নেই। যেটা তো নেওয়া খুব সেইটাই, প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ এইগুলোই মানে আমাদের বরাকের বরাকের মোটামুটি খেলাধুলার অন্তরায় যারা বসে আছে বড় বড় চেয়ার টেবিল নিয়ে, হুম হুম তাদের কাছে এগুলা গেমের কোনো খুব একটা মূল্যই নেই আমার মনে হয়। এবং বিশেষত হয়তো আমার বলা বেশি হয়ে যাবে, যারা বসে আছে তারা খেলা সম্বন্ধে কতটা উদাসীন। তারা কারা? তারা তো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। হুম 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 যেভাবে এমএলএ এমপিকে আমরা ভোট দেই, হুম ভোট দিয়ে যখন তৈরি করা হয় একটা বডি, হুম সেখানে স্পোর্টসের মানুষ তো অনেক ক্ষেত্রে আহ, থাকতেই পারে না। হুম 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 সেখানে থাকবে পলিটিক্যাল লোক, যদিও সেটা খেলার বডি, খেলাধুলার একটা বডি, স্পোর্টস অ্যাসোসিয়েশনের বডি, হুম সেই বডিতে থাকবে যে কোনো একটা পলিটিক্যাল পার্টির লোক। হুম হুম সুতরাং ওদের কাছে সময় কই, না, না। ওদের কাছে সময়, এবং যে অবশ্য সব যে এমন হয় তেমন নাও হতে পারে, কিন্তু আমরা দেখছি যে আমাদের এই টোটাল যে ব্রেকডাউন হচ্ছে খেলাধুলাটা, সেটার জন্য এইভাবে যেই দায়ী, যে কেন হচ্ছে না, কেন প্রচার হচ্ছে না, প্রসার হচ্ছে না, যতটুকু ছিল তার থেকে আমরা পিছিয়ে যাচ্ছি কেন, হ্যাঁ সেগুলোর জবাবদিহি তো কেউ না কেউকে করতে হবে। হ্যাঁ সেটা আপনি যদি স্টেট মেশিনারিকেই ধরেন, ইভেন আসাম প্রদেশকেও আপনি যদি ধরেন, হ্যাঁ 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 তো ওনাদেরও একটা দায়িত্ব। তো আমরা আমরা এইভাবে হয়ে গেছি, কোথাও কোথাও আমরা নেই, আমরা হ্যাঁ হ্যাঁ। পঙ্গু হয়ে যাচ্ছি কোনো কোনো সাইড দিয়ে। একটা আশার কথা, খেল মহারণে ভলিবল রয়েছে, মানে হুম। সেজন্য সেটাই আশার কথা আর কি। হ্যাঁ, খেল মহারণে ভলিবল ভলিবল আছে, তাও একটা এজ গ্রুপের। হ্যাঁ, হ্যাঁ 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 এটা একটা এজ গ্রুপের। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের প্রতিটি জেলায় ফুটবল একাডেমি তৈরি করা হলে ক্রিকেটের পাশাপাশি দেশের ফুটবল আন্তর্জাতিক খেলায় সফল হতে পারবে বলে মন্তব্য করলেন শ্রীভূমি জেলার প্রাক্তন জাতীয় ফুটবল খেলোয়াড় অনুপ ভট্টাচার্য। এক সাক্ষাৎকারে তিনি জানান, ফুটবল উদ্দীপনাটা অত বেশি, ওইসব চার্চিল ফার্চিল যাই হোক না কেন, মাঠে একটা এক্স প্লেয়ারকে দিয়ে কোচিং করাতে থাকে, কতটা সিস্টেমেটিক, কতটা প্রফেশনাল আছে, কতটা ফ্যাসিলিটিস আছে, এটা না দেখলে বোঝা যায় না। কিন্তু ওখান থেকে অনেক ছেলে, গোয়াতেও দেখবেন নতুন নতুন ছেলে বেরোচ্ছে এই গানটাতে, কেরালাতেও অনেক ছেলে বেরোচ্ছে। কিন্তু আমরা এত অঞ্চলে, মানে আমি ওয়েস্ট বেঙ্গলে কাউকেই দেখি না। আমাদের সঙ্গে যারা কলিগ, যারা শ্যামনগর টামনগর থাকতো, ওরা বলতো যে অনুপ লাস্ট, মানে ওই 6টা 25 ট্রেনে লাস্ট 3টা কম্পার্টমেন্টের
পুরোটাই প্লেয়ার ছিল, পেছনে ছোট ছোট ব্যাগ নিয়ে সবাই আসছে। বলছে আজ যখন অফিসে আসি একটা ছেলে দেখি না পিছনে ব্যাগ নিয়ে ময়দানে নামছে। তো ওই জায়গাটাতে তো কি আমরা অনেকটাই পিছু হইনি। যদি কোয়ান্টিটি যদি না হয় তাহলে কোয়ালিটি কোথায় হবে? ওই জায়গাটাতে হয় না। এখন আস্তে আস্তে বলছে যে এই বন্ধুবান্ধব যেরকম আমরাও ডিস্ট্রিক্ট খেলতে যেতাম, ওদেরকে বলতো একটা খুব খারাপ কন্ডিশনে মাঠ ছিল, বলছে অনুপ তুই যেসব মাঠে খেলছিস এখন দেখলে সোদপুর বলো বা সামনেগর মাঠ দেখলে চমকে যাবে, মনে হচ্ছে যে সবুজ খেলার ছেলে নেই ওইখানটাতে। তার কারণটা কি? কারণটা হলো দেখুন, এখন মা বাবার মনে হয়েছে মানে যেই হোক একটা জিনিস হলো ধরো কর্পোরেট লেভেলে আগে যেরকম এক্স প্লেয়ার যারাই ছিল, সৌজি সেনগুপ্ত বলো, সুব্রত ভট্টাচার্য বলো, মানস ভট্টাচার্য, বিজয়, সবাই কিন্তু ব্যাংকে সব কিছুতে চাকরি করে। যে ঠিক আছে আমার ছেলে যদি একটা বড় ক্লাবে খেলে তাও আমি একটা চাকরি পাবো, আমার খাবো যত বছর হয়ে যাবে, একটি সব কিছুর একটা নিশ্চয়তা দরকার যে এখানটাতে রয়ে গেছে। আর ফুটবল কী হয় দেখো, বডি ক্লাসের গেম, যে কোনো সময় ইনজুরি হতে হবে। ইনজুরি হয়ে গেলে তো অবভিয়াসলি তুমি আউট। তুমি যদি আউট হয়ে যাও তখন কী হবে? তোমার ফ্যামিলি থাকবে বা তোমার মা বাবা থাকবে, তুমি তো ওইভাবে চলতে পারবে না। একটা জায়গাতে একটা নিশ্চয়তা, আজ যেমন ক্রিকেটের বিরাট কোহলিকে কেউ বলবে না যে ভাই তুমি চাকরি করো, কারণ ও যা পয়সা রোজগার করছে ওখানটাতে ওর 3 পুরুষ বসে খেতে পারবে সবাই, যা মানে অ্যাটলিস্ট 2 বছরও যদি কেউ খেলে নেয় ওখানটাতে, তো ওখানটাতে নেই। কিন্তু ফুটবলারের কোথায় দায়িত্ব? বাইরের প্লেয়ারগুলোকে আমরা নিয়ে আসছি 35, 35, 40, 38 বছরের ছেলেগুলো, বয়স্ক ওরা এক সময় খেলেছে, কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবল কোথায় এগোচ্ছে ওদেরকে দেখে? আমরা তো ইন্ডিয়ান ফুটবলকে তো এগোচ্ছি না, আমরা বাইরে ভাড়া করা লোককে নিয়ে আসছি, আমরা এন্টারটেইন করছি, ক্লাব জিতেছে, আমরা লাফালাফি করছি ওখানটাতে, আর এরপরে চলে যাচ্ছি। কিন্তু আমাদের কি ভারতবর্ষের ফুটবল কোথাও এগিয়েছে? এখন দেখো সুনীল ছেত্রী, ওকে 40 বছর ওকে নিয়ে আসতে হয়েছে যে ভাই আয় এসে গোল করে চলে যায়। কেন আরও 5টা সুনীল ছেত্রী হলো না ওখানটাতে? কোথাও কোনো রকম কোনো কিছু নেই। এদের সঙ্গে খেলা, এত কোচিং, এত কিছু, কোনো সময় মনে হচ্ছে না যে লোকাল ছেলে এখানটাতে তৈরি করব। তো একাডেমি না হলে মানে আইদার বোর্ড আতুর ঘর, মানে প্লেয়ারদের আতুর ঘর যদি না হয় তাহলে কিন্তু ওইখান থেকে কেউ বেরোবে না। এবং এই আতুরঘরটা প্রত্যেক জেলাতে ওইটা ডিস্ট্রিক্টের সব কিছুতে হয়, একদম ছোট লেভেল থেকে হওয়া। আমরা যেরকম দেখুন করিমগঞ্জ কলেজে খেলা, মাঠের মধ্যে খেলা, ওই জায়গাটাতে খেলতো। ওখান থেকে আমরা গভর্নমেন্ট স্কুলের মাঠে খেলা, ওখান থেকে আমাদের নগাঙ্গি আমাদের খেলা হয়েছে, ওখান থেকে গুয়াহাটি, স্টেজ বাই স্টেজ যে জায়গাতে হয় এখানটাতে নিয়ে গিয়ে আমরা অল ইন্ডিয়াতে খেলা যাচ্ছি। তো ওইটাই আমাদের হয়েছে যে একটা অ্যাটলিস্ট ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনও একদম প্রপারলি, যারা ধরা সভাপতি থাকুন আর ফুটবল সেক্রেটারি থাকুন, অর সেক্রেটারি থাকুন, ফুটবল সেক্রেটারি থাকুন, একদম ওই সব লোক কম্পালসারি একটা ভাই সকালবেলা একটা ডিএসের তরফে একটা ক্যাম্প চলবে। এটা হলো এইজ ভিত্তিক হবে ওইখানে, আর সিলেকশন ভিত্তিতে হবে এখানটাতে। ঠিক আছে, ওখানটাতে যতটুকুই হয়। এখন কি হয়, আন্ডার 13, আন্ডার 15 অনেক এইজ ভিত্তিক। তোমাকে ওই 13 বছরে 19 বছরের ছেলের সঙ্গে খেলতে হবে না। ওই বয়সে যদি তুমি ট্যালেন্ট দেখাতে পারো, পরবর্তীকালে তুমি যাও, তারপরে নেট হবে ওখান থেকে সুবিধা, আর পুরো ডিস্ট্রিক্ট থেকে যাও। আর এখন কি হয়, আসাম ফুটবলও যার হবে, যিনিও চিফ মিনিস্টার আছেন, উনিও স্পোর্টস লাভার মানুষ। আমার মনে হয় না খুব একটা, স্টেডিয়ামটা দেখো যে বীরপাড়া স্টেডিয়ামটা, নতুন স্টেডিয়ামটা দুর্দর্শ স্টেডিয়াম হয়েছে, গুয়াহাটিও আছে, স্টেডিয়ামের কোনো কেস নেই। ফুটবলকে করতে হবে, আর ওইটাই কিন্তু মানুষের একটা জিনিস হলো, আজ আমি যদি বাড়িতে বসে থাকি, আমি হাজার বাজে কাজে যাব, ছেলেরাই বাচ্চারা যেরকম কী করবো, মোবাইল কিছুই নেই এখানটাতে। ইভেন বিল গেটস যারাই বলছে, ওরাই বলছে সর্বনাশও হয় না, আমরাও ওইখানটাতে মোবাইল টাচ করি। ওইটা হইলে তোমার সময়টাকে শেষ করা, তোমার এনার্জি সব কিছুকে শেষ করা। এটা আমি মাঠে কেন দিচ্ছি না? আর যদি 2 ঘন্টা আমি করি ওখানটাতে, অ্যাটলিস্ট শরীর ভালবো। আর আমি দেখেছি ব্যক্তিগতভাবে হয়ে গেছি, আমি যখন অফিসার ছিলাম ওইখানটাতে রয়ে গেছি, আজ 32টা ছেলের মধ্যে 32টা অফিসার সবাই কিন্তু MBA ইঞ্জিনিয়ার ছিল, আমি একমাত্র গ্র্যাজুয়েট ছিলাম। আমি সমান তালে ওদের সঙ্গে কিন্তু আমি চালু করে দিচ্ছি যে কোনো জায়গাতে আমার অফিসে, এখনও আমার অফিসে যা হয় এখানটাতে একটা নাম হয় অনুপ স্যারকে, এই বলবে না অনুপ স্যারকে বুঝি না, ওই রেপুটেশন কিন্তু ওই জিল থেকে তৈরি হয়েছে, যেটা আমি সকালবেলা এখান থেকে পড়ে হয়েছে, যে হার না মানার যে একটা মনোভাব ওখানে যে কোনো ক্ষেত্রেই হোক, আমার মনে ওইখানটাতে হবে, আমি হব। আর আমরা 200% অনেস্টভাবে ডেডিকেটেডলি আমরা ওই কাজটা করেছি। ওইটার মধ্যে সেটা
যখন খেলাধুলা করছি তখনও 200% দিয়েছি, যখন কাজ করেছি তখনও 200%। মানে আজকে এই জিনিসটা দেখা যায়। আজ এই জিনিসটা এখন হচ্ছে না। সব শর্টকাটে কোনো কিছু সাকসেস হয় না। না, আপনাদের সময় তো করিমগঞ্জ জেলা থেকে অনেক প্লেয়ার অনেক বেরিয়ে অনেক গেছে। অনেক অনেক বেরিয়ে গেছে। যখন এই যে দেবাশিস রায় বলুন, অরূপ দাস বলুন, ওরা একদম মানে ফুটবলে এখন অবধি মানে গুয়াহাটিতে মানে ক্যালকাটাতে নাম আছে। দেবাশিস রায় 3 বার বেস্ট হাই স্কোরার হয়েছে। তো আমাদের করিমগঞ্জেরই ছেলে, নির্মল স্কুল এইখানটাতে রয়ে গেছে। তো ও যদি হয়, তার পরবর্তীকালেও আমরা যদি 3 দিন যাই, আরও তো 30 জন আসা উচিত এদেরকে দেখা। কোথায় যাচ্ছে? কোনো জায়গাতেই যাচ্ছে না। তো আশা করব যে কোনো সময় না কোনো লোক, ভালো লোক, আমিও যেরকম হয়েছি যে আমার জীবনেও দেখেছি যে কারুর সান্নিধ্যে হয়তো এসছিলাম ভালো ভালো লোকের সঙ্গে, সেই জন্যই আমরা খেলাধুলা বলো বা চাকরির ক্ষেত্রে বলো একটা জায়গাতে পৌঁছেছি। তো আমি চাইবো যে শ্রীভূমির ক্ষেত্রে ওই রকম লোক আসবে স্পোর্টসে, যারা ওই জায়গাটাকে এগিয়ে নিয়ে যাবে। না, তো আমাদের এই পুরাতন করিমগঞ্জে তো এই আরকে জয়েন্ট ট্রফিটা হতো, এই আরকে জয়েন্ট ট্রফিটাও বন্ধ হয়ে গেল। সেটা থেকে তো ফুটবলের জনপ্রিয়তা জনপ্রিয় অ্যাকচুয়ালি কী হয় দেখুন, বাড়ির সামনে যদি আজ যেটা হয়ে গেছে আইপিএলে, মানে কেউ দেখে কিনা যায় না, আমাদের যেহেতু জিও ডাইরেকশন, আমি সেদিন দেখেছিলাম মুম্বাই ইন্ডিয়ান আর কারের মধ্যে 54 কোটি লোক দেখছে, 50 crores উঠেছে। তো আলটিমেটলি স্পন্সরশিপ পয়সা তো 1 মিনিটে 1 টাকাও যদি হয়, 54 কোটি টাকা প্রত্যেক মিনিটে হয়েছে, বেরিয়ে আসবে এখান থেকে। তো লোক পয়সা দিচ্ছে কোথাও না। ফুটবলের ক্ষেত্রে আইএসএলও দেখো প্রচুর পরিমাণে লোক হয়েছে, অ্যাটলিস্ট 40,000 25,000 যুবভারতী কারণে 40-50,000 লোক হয়েছে। মোহনবাগান ব্যাচ বিক্রি করছে, জার্সি বিক্রি করছে, পেট্রোল সব কিছু করছে, ইস্টবেঙ্গল করে দিয়েছে যেখানটাতে। ওই যে উন্মাদনা, সেটা কেন আসবে না? সেটা তো আসা উচিত না ওইখানটাতে। আর ওটা কি হয়, একদম পুরো রুট লেভেলে যদি শুরু হয়ে যায়, আর যদি অর্নামেন্ট একটা খুব ভালো টিম নিয়ে আসো, দুর্দর্শ ফুটবল খেলে, এরকম কি হবে যে একটা স্টেডিয়ামে একটা লোক নেই? হবে না ওখানটাতে। এরা মিনাল ওরা বলছে অনুপ আমরা জায়গা দিতে পারি না, সামান্য একটা খেলা যদি হয় এখানটাতে। তো সেই সুযোগ আমাদেরকে আছে। প্রথম তো আমরা খেলাটা শুরু করি ওখানটাতে। তো ওই ডিসেম্বর মাস থেকে হবে বলে এখন মে মাস হয়ে গেছে। আমিও একটা দুটো টিমের সঙ্গে কথা বলছি, মিনালের সঙ্গে কথা হয়েছে, ওরা ফিক্স করে দিয়েছে। সেদিনও ছেলেটার সঙ্গে দেখা হয়েছে, বলছে না মিনালদা আমাকে ফোন করছিলেন, বললেন ইলেকশনের জন্য হয়তো মে মাসে আমার মনে হয় না হবে পরে। এখন এরপরে তো বৃষ্টি যেরকম হয়ে গেছে, বৃষ্টি হয়ে গেলে মাঠের কন্ডিশন ওখানটাতে জানি না এই মাঠ কেন ঠিক করে না ওখানটাতে। এখন সবগুলো মাঠে ড্রেনেজ সিস্টেম যদি না থাকে, জল বৃষ্টি আমাদের এদিকে পড়বেই, এটা তো আটকাতে পারবেন না এখানটাতে। মাঠের কন্ডিশনে মনে হয় যে জল যেটা পড়লে ডান দিকে বা দিকের জন্য নেমে যায়, নেমে পাইপলাইন দিয়ে আমাদের প্রচুর জায়গা আছে যেখান থেকে বেরিয়ে যাবে। ওইটা নাকি লাস্ট কবে দেখেছে সেটা নেই। কালকেও সুকান্ত পালের সঙ্গে দেখা, উনিও বলছেন ওনার বাড়ির পাশে ইঞ্জিনিয়ার, বলছে যে একটা ড্রেন পেনে যেটা ওটাতে বেরিয়ে যে কোথায় যাবে সেটাই বলতে পারছে না। তো ওইভাবে যদি মাঠ একটা ঠিক মতো নেই, এখন তো তবুও ঠিক আছে। আমি এই বয়সেও এখন যাই 4:30 5:30 সময় গিয়ে 1 ঘন্টা হাঁটি, একটু এক্সারসাইজ করে আসি। মাঠ আমাদেরকে টানে, তখন ওইখানেই স্মৃতিটা হয়, ওইখানে ওই গোল করেছিলাম, ওইখানটাতে ওই গোল করেছিলাম। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।